মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এমন একটা মুভি এক্সপ্লেইন করতে চলেছি যেখানে একজন বাবা তার নিজের সন্তানদের ভোগ করে প্রেগনেন্ট করে দিত। কিন্তু কেনই বা একজন মানুষের মুখের ওপর লোহার জাল পরিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো? জানতে হলে পুরো এক্সপ্লেনেশনটি কি মনোযোগ সহকারে দেখুন, একটুকু স্কিপ করবেন না। কারণ মুভিটা এতটাই জটিল যে আমাকেও দুবার দেখতে হয়েছে এর জটিলতা ভাঙার জন্য। তবে আপনাদের চিন্তা নেই, গল্প বলার মাঝে মাঝে আমি এর জটিলতাগুলি ভেঙে বলতে থাকবো আর শেষে সমস্ত ব্যাপারটিকে বুঝিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে একটি পপ বার দেখানো হয় যেখানে আমরা নীল নামে একজন ডিজেকে দেখতে পাই। ডিজে বাজাতে বাজাতে নীল দেখতে পায় সিতারা নামের একজন মেয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে নাচছে আর ইশারা করে তাকে বাইরে রাখছে। নীল এই মায়াময়ী প্রলোভনে তার সমস্ত কাজ ফেলে দিয়ে সিতারার সঙ্গে বাইরে চলে আসে। তারপর তারা নীলের গাড়িতে ইন্টিমেট হতেই যাবে এমন সময় সিতারা বলে ওঠে, এখানে আমার এইসব করা ঠিক মনে হচ্ছে না, চলো আমরা অন্য জায়গায় যাই। তারপর নীলকে সে জঙ্গলের মধ্যে দিয়ে একটি প্রাসাদের মতন বাড়িতে নিয়ে আসে। সিতারা সেই বাড়ির ভেতরে ঢুকে যায় আর নীল তার পেছন পেছন যেতে থাকে। এখানে সেই বাড়ির সার্ভেন্ট মগদলির সঙ্গে তাদের দেখা হয়। সিতারা বাড়িতে আসার পর জানতে পারে তার বাবা মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। আমরা দেখতে পাই সিতারার বাবা কমলাকান্তকে একটি ঘরের মাঝখানে শুইয়ে রাখা হয়েছে। তার হাত শেকল দিয়ে বাঁধা এবং মুখে একটি লোহার জাল লাগিয়ে রাখা হয়েছে। সিতারার বাবার পাশে বসে সিতারার বোন, তার মা এবং একজন পণ্ডিত ক্রমাগত মন্ত্র পড়ে চলেছে। সিতারাও সেখানে বসে যায় এবং তাদের সাথে মন্ত্রোচ্চারণ করতে থাকে। এই দৃশ্যটা কেমন জানি অদ্ভুত ধরনের। একজন মৃতপ্রায় মানুষের মুখে কেনই বা লোহার মুখোশ পরিয়ে রেখেছে, আর তার হাতই বা কেন লোহার শেকল দিয়ে বাঁধা, এটা আপনারা পরে জানতে পারবেন। যাই হোক, এখানে আসার পর নীল খুব বিপদে পড়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। তখন সে সিতারার মা তারা দেবীকে নিজের পরিচয় দেয়। পণ্ডিত মশাই নীলকে পূর্ব দিকে বসতে বললে সেও হতভম্ব হয়ে পূর্ব দিকে বসে যায়। এখানে নীলকে দেখে সিতারার বোন সারা ক্রমাগত মুচকি মুচকি হাসতে থাকে, যেটা এই পরিবেশটাকে আরো বেশি রহস্যময় করে তুলেছিল এবং নীল এতে আরো বেশি অবাক হচ্ছিল। এরপর মগদুলি এসে নীলকে ইশারা করলে নীল তার পেছন পেছন চলে যায়। মগদুলি নীলকে রান্নাঘরে নিয়ে গিয়ে তার হাতে জলের গ্লাস তুলে দেয় এবং বলে যে তারা ম্যাডাম কিছুই খায়নি, এমনকি জলও না। তুমি সিতারার বন্ধু, তোমার কাছে হয়তো সে জল খেতে পারে। নীল জল নিয়ে গেলে তারা তাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে যে আমার মেয়ের সঙ্গে যার অবৈধ সম্পর্ক রয়েছে তার হাতে জল খাওয়া মানে ঘোর পাপ করা। নীল সেই জলের গ্লাস নিয়ে আবার মগদুলিকে দিয়ে দেয়। মগদুলি একটি জলের গ্লাসে কিছু একটা মিশিয়ে নীলকে খেতে দেয়। নীল খেতে না চাইলে তাকে বলে, আমি একজন নার্স, আমি এখানে কমলাকান্তের সেবা করতে এসেছিলাম। এটা একটা আয়ুর্বেদিক ওষুধ যেটা খেলে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। নীল নিরুপায় হয়ে সেই জলটা খেয়ে নেয়। এই জলটার স্বাদ ছিল অদ্ভুত তেতো ধরনের। এই জল খাওয়ার পর থেকেই নীল তার বাবাকে দেখতে পায়, যেখানে সে দেখে তার বাবা সারা শরীরে রক্ত মেখে আছে এবং তাকে ডাকছে। মগদলি তাকে বলে, তুমি হয়তো ভাবছো কমলাকান্তকে কেন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে না। আসলে সে 15 বছর থেকে অসুস্থ, অনেক চিকিৎসা করেও কোনো কাজ হয়নি, তাই বাড়িতেই তার চিকিৎসা চলছিল। সে যখন এই বাড়িতে এসেছিল তখন সারার জন্ম হয়নি এবং সিতারা খুব ছোট ছিল। সিতারার একজন পুরুষ সঙ্গের খুব প্রয়োজন ছিল। নীল বলে, আমার মাও শেষ বয়সে হসপিটালে ভর্তি ছিল, তাই আমি সিতারার দুঃখ বুঝতে পারি। আর এই রকম পেশেন্টকে হসপিটালে রাখার থেকে শেষ মুহূর্তে বাড়িতে সকলের সঙ্গে রাখাই বেশি ভালো। নীল এবার তার বাড়িতে ফিরে যেতে চায়, তাই সে সিতারার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু সিতারা কোনো উত্তর করে না। আর তখনই নীল আবার তার বাবাকে দেখতে পায়। তার বাবার সারা গায়ে রক্ত মাখা। এই সময় সিতারার বাবা ছটফট করে ওঠে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। সিতারা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, তুমি আমাদের ছেড়ে এভাবে যেতে পারো না। আর তখনই কমলাকান্তের নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা দেখে সে বলে, আমার বাবা মরেনি, সে যদি মারাই যেত তাহলে তার নাক দিয়ে রক্ত বেরোতো না। পণ্ডিত মশাই বলেন, দীর্ঘ রোগের পর এরকম মৃত্যুর জন্য দুঃখ করতে নেই, এটা তাকে পরলোকে যেতে বাধা সৃষ্টি করবে। সিতারা বলে, আমি তো সেটাই চাই। তখনই তার মা তাকে একটি থাপ্পড় লাগিয়ে দেয় এবং পণ্ডিত মশাইয়ের কাছে ক্ষমা চাইতে বলে, আর সে তাই করে। তারপর সে বলতে থাকে, বাবা তুমি যদি এখানে থাকো তাহলে একটা ইশারা দাও। আর তখনই নীলের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, যেমনটা তার বাবার নাক দিয়ে বেরোচ্ছিল। এটা দেখে সিতারা খুব খুশি হয়ে যায় এবং তার বাবাকে চুমু দিতে থাকে। সারা নীলকে বলে, পালানোর হলে এখনই পালিয়ে যাও,
কিন্তু সিতারা তাকে যেতে দেয় না। এটা দেখে সিতারার মা সেই লাশকে ছুতে না করে দেয় এবং ওপর থেকে পূজা সামগ্রী নিয়ে আসতে বলে। এরপর কমলাকান্তের মুখের ওপর থেকে লোহার জাল এবং হাত থেকে শিকল খুলে দেওয়া হয়। তারপর তার মুখে গঙ্গা জল দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। সিতারা তার বাবার অন্তিম ক্রিয়ায় যুক্ত হতে চায়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। পণ্ডিত মশাই তার মার কানে কি সব বলে এবং সিতারাকে শেষ কাজের জন্য থাকতে বলে। এরপর তারা দেবী সিতারাকে শেষ কাজের জন্য থাকতে অনুমতি দেয়। সিতারা একটি কালো সুতোকে দাঁত দিয়ে কেটে তার বাবার হাতে এমনভাবে বেঁধে দেয় যাতে মনে হচ্ছিল তার বাবা প্রণাম করছে। এরপর কমলাকান্তকে মেঝেতে শোয়ানো হয় এবং পণ্ডিত মশাই তার চারপাশে ছাই দিয়ে ঘেরা কেটে দেন। তারপর সারাকে বলে সমস্ত মূর্তি ও ধারালো জিনিসগুলিকে উল্টো করে দেওয়ালের দিকে মুখ করে দিতে, আর সারা সেটা করতে সেখানে চলে যায়। এই সময় নীল বাড়িতে চলে আসতে চাইলে সিতারা বাধা দেয় এবং সবাইকে বলে, আমি নীলের সাথে একটু একা কথা বলতে চাই। এই কথা শুনে সবাই তাদের দুজনকে একা রেখে চলে যায়। এবার সিতারা নীলকে বলে, আমার মনে হচ্ছে তুমি চলে গেলে আমার আর সারার হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যাবে। নীল এইসব কথাকে পাত্তা না দিয়ে তাকে বোঝায় তাদের কিছুই হবে না, ভয়ের কোনো কারণ নেই। সিতারা যখন বুঝতে পারে তার এই চাল খাটলো না, তখন সে অন্য চাল খাটায়। নীল সিতারাকে মিলিত হবার লোভ দেখায়। এবার নীল শুধুমাত্র ঘপাঘপ করার জন্যই সেখানে থেকে যায়। নীল এবার তারাদেবীর কাছে যায়। সেখানে তারাদেবী তার একটি গাল নীলকে দেখায়, যেই গালটি এখনো পর্যন্ত আঁচল দিয়ে ঢাকা ছিল। নীল এটা দেখে ঘাবড়ে যায় এবং জানতে চায় এখানে কি হয়েছে। তারাদেবী বলে তার বাবার মৃত্যুর পর থেকে তার স্বামী বদলে যেতে থাকে। একদিন সে তার স্বামীকে খাবার দিতে যায়, তখন তার স্বামী হঠাৎ করে তার উপর হামলা করে দেয়। সে যেন তারই অপেক্ষা করছিল। এতে তার কোনো দোষ ছিল না, সে তাকে সব দিয়েছে, শুধুমাত্র একটা ছেলে দিতে পারেনি। তারাদেবী বলে যে আমার বাবা যখন মারা যায় এবং আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে, সেই সময় সিতারা 15 বছরের ছিল। সিতারা ওর বাবাকে খুব ভালোবাসে, তাই ও সবসময় তার বাবার সঙ্গেই থাকতো। দেখছো না, বাবার থেকে দূরে সরতেই চাচ্ছে না। নীল বলে, আর সারা, আপনার বাবা যখন মারা যায় তখন তো আপনি প্রেগনেন্ট ছিলেন। এটা শুনে তারাদেবী হঠাৎ করে ক্ষেপে যায় এবং বলে, তুমি এখানে কি সাহায্য করতে এসেছো না? যাও, সিতারার কাছে গিয়ে সেই সাহায্য করো। নীল ও তারাদেবীর মধ্যে হওয়া কথাবার্তাগুলিকে খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ সিনেমাটা এতই জটিল যে এই ছোট্ট ছোট্ট কথাগুলি মনে না রাখলে বুঝতে আপনার খুবই অসুবিধা হবে। অপরদিকে দেখানো হয় সিতারা পণ্ডিত মশাইয়ের সাথে বাইরে শেষ ক্রিয়া সম্পাদন করছে, যেখানে একটি তার কাটা দিয়ে সিতারার হাত থেকে রক্ত নেওয়া হয় এবং সেখানে থুতু দিতে বলে। সে তাই করে। পণ্ডিত মশাই তাকে বলে, যেহেতু তোমার বাবার কোনো পুত্র সন্তান নেই, তাই তোমাকেই কর্তা হয়ে এই অন্তিম ক্রিয়া করতে হবে। সে জানায়, আমি কর্তা হতে পারবো না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। পণ্ডিত মশাই বলে, তোমাদের ওপর যে অভিশাপ রয়েছে সেই অভিশাপকে আজ খণ্ডন করার চেষ্টা করছি। এখানে গঙ্গা জলের বদলে তোমার রক্ত ব্যবহার করেছি। এখানে ডান দিক বাঁ দিক হয়ে রয়েছে, পূর্ব পশ্চিম হয়ে রয়েছে। এটা এক অদ্ভুত চক্রক্রিয়া, যেটা আমি সম্পূর্ণ করতে চলেছি শুধুমাত্র তোমাদের অভিশাপ থেকে মুক্ত করতে। এরপর নীল সারার কাছে যায়। সে তার বাবার কাছে ছিল। কমলাকান্ত অসুস্থ হওয়ার পর থেকে তাকে এই ঘরেই শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সে এই ঘরের সমস্ত ধারালো বস্তু ও মূর্তিগুলিকে উল্টো করে রাখছিল এবং সেই ঘরের আয়নাটিকেও কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। সে নীলকে বলে তার বাবা বেঁচে থাকতে এই ঘরে তাকে আসতে দেওয়া হতো না। এখানে কেউ তাকে ভালোবাসে না, কারণ সবাই ছেলে চাইতো। ছোটবেলা থেকে সিতারা আর মুগদলি তাকে বড় করেছে। তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে তার মা আর পণ্ডিত মশাই পুজো নিয়েই মত্ত থাকত। আসলে তারা ওষুধ খাইয়ে তার বাবাকে অসুস্থ করে রেখেছিল, তাদের উদ্দেশ্য সাধনের জন্য, যাতে তারা নিয়মিত শারীরিক মিলন করতে পারে। এই কথা শুনে নীল তাকে তার মার প্রতি এরকম কথা বলতে বারণ করে। তখনই সারা নীলকে জড়িয়ে ধরে এবং ব্যাপারটা আরেকটু এগোতে যাবে সেখানে সিতারা এসে উপস্থিত হয় আর সারাকে সেখান থেকে চলে যেতে বলে। সারা সেখান থেকে চলে যায়, কিন্তু পাশের ঘরে গিয়ে দেওয়ালে কান লাগিয়ে শুনতে থাকে সিতারা এই ঘরে কি করছে। সারা চলে গেলে সে তার এক এক করে ড্রেস খুলতে থাকে আর নীলকে ইন্টিমেট হতে বলে। তখনই নীলের কানে তার বাবার আওয়াজ ভেসে আসে। নীল তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর খুবই বিরক্ত হয়ে বলে, একটু আগে তোমার বাবা মারা গেল আর তুমি এখন এখানে এইসব করছো? ঠিক করে বলো, এখানে কি হচ্ছে? সিতারা বলে, এই বাড়িতে তুমি ছাড়া আর কোনো পুরুষ নেই, তাই পণ্ডিতজি বলেছে তোমাকে এই বাড়ির কর্তা হতে হবে। আর বাবা মারা যায়নি, সে বেঁচে আছে। কাল সকালে তুমি কালো কাপড় পরে এ বাড়ির কর্তার দায়িত্ব পালন করবে।
নীল এইসবে রাজি হয় না। তারপর সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে সে আবার তার বাবাকে দেখতে পায় আর মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর তার বাবা তার কাছে এসে বলে, তুমি এখন আর আমার ছেলে নও, তুমি কমলাকান্ত। এরপর নীল জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে কমলাকান্তের বিছানায় শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে চিৎকার করতে থাকে। তারপর সিতারা এসে বলে, বাবা, এতক্ষণ হয়তো আমি নীলকে তোমার খাদ্য হিসেবে পরিবেশন করতাম, কিন্তু তুমি তার আগেই চলে গিয়ে নীলকে বাঁচিয়ে দিয়েছ। এবার নীলই তোমাকে বাঁচিয়ে তুলবে। এদের কথা শুনে মনে হচ্ছে কমলাকান্ত একজন মনস্টার ছিল, আর সিতারা বিভিন্ন ছেলেদের নিয়ে এসে তার বাবাকে খেতে দিত। এরপর সিতারা তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত নীলকে খাইয়ে দেয় আর তার সমস্ত বাঁধন খুলে দেয়। নীল সেই রক্ত চেটেপুটে খায়। দেখে মনে হচ্ছিল তারও যেন ধীরে ধীরে মনস্টারের খিদে তৈরি হচ্ছে। সিতারা বলে, বাবা, তোমাকে আমি বেঁধে রাখতে পারি না, তুমি যেখানে যেতে চাও যেতে পারো। এরপর সে তার নখ দিয়ে তার গলা কেটে ফেলে। নীল অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। নীল আয়নাতে যখন নিজের চেহারা দেখে তখন সেখানে তার বদলে কমলাকান্তের প্রতিবিম্ব দেখতে পায়। তারপর সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নীল যখন তার গাড়িতে ওঠে সাথে সাথে সারাও তার গাড়িতে উঠে পড়ে এবং বলে, এখানে আমার জন্য কিচ্ছু বেঁচে নেই, তাই তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। সে আরও বলে, তুমি আমার দিদিকে মেরে ফেলেছ, তাই আমি যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। নীল অনেক বোঝানোর চেষ্টা করে যে সে তার দিদিকে মারেনি। সারা তার কথায় বিশ্বাস করে না এবং বলে, আমার সাথে আবার ফিরে চলো, তোমার কিছুই হবে না, দিদিও বেঁচে যাবে। তারপর নীল তার সাথে আবার ঘরে ফিরে আসে। অপরদিকে দেখা যায় পণ্ডিত মশাই তারাদেবীর কাছে গিয়ে বলছে, আমাদের অপেক্ষা শেষ হয়েছে। নীল কর্তা হওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি। তারপর পণ্ডিত মশাই তারাদেবীকে জড়িয়ে ধরে কিস করতে চায়, কিন্তু সে বাধা দিয়ে বলে, এটা করলে আমি অপবিত্র হয়ে যাব। আমি তো আপনার দাসী, আপনি আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, শুধু এই অনুষ্ঠানটি পূরণ হয়ে যাক। পণ্ডিত মশাই বলে, আমি এতদিন অপেক্ষা করেছি, তাই তোমাকে অপবিত্র হতে দেব না। তোমাকে তোমার ভবিষ্যৎ প্রজন্ম দেবী রূপে পূজা করবে। নীল স্নান করে আয়নায় তার বদলে আবার কমলাকান্তের প্রতিবিম্ব দেখতে পায়। পাশের ঘর থেকে তার বাবার আওয়াজ শুনতে পায়, তাই সে দেওয়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করে। নীলের বাবা বলে, আমি তো খারাপ ছিলাম, তাই তোকে ছেড়ে চলে গেছি, কিন্তু তুই তোর নিজের মাকে মেরে ফেলেছিস। এখানে আমরা জানতে পারি নীলের বাবা সুইসাইড করেছে এবং নীলের মা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি ছিল। অনেক দিন চিকিৎসার পরেও যখন ভালো হচ্ছিল না, তখন নীল তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় সিতারা মারা যায়নি। সে নীলকে কালো কাপড় পরিয়ে দেয় এবং তার কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাকে কর্তা বানিয়ে দেয়। এরপর নীল কমলাকান্তের অন্তিম ক্রিয়া সম্পন্ন করতে থাকে। নীল একে একে সমস্ত ক্রিয়া সম্পাদন করতে থাকে। তারাদেবী তার গলার মঙ্গলসূত্র খুলে কমলাকান্তের গলায় পরিয়ে দেয়। তারপর কমলাকান্তের মুখে মাংসের টুকরো দেওয়া হয় খাওয়ার জন্য। সমস্ত ক্রিয়া সম্পন্ন করে সবাই ভেতরে চলে যায়। মুগ্ধুলি তারাদেবীর কাছে এসে বলে, এসব করার দরকার ছিল না। আমি সব বুঝতে পারি, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে এসব দেখতে পারবো না। এরপর তারাদেবী সিতারার কাছে এসে বলে, মুগ্ধুলি বলছিল আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত, দেখো তুমি এখন ঠিক কি করবে। সিতারা বলে, তুমি কি ভয় পাচ্ছ মা? নিয়ম অনুযায়ী তোমাকে তোমার স্বামীর চিতায় নিজেকে সমর্পণ করতে হবে। এই বলে সে তার মাকে চুপ করিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই পণ্ডিতজি নীলের কাঁধে একটি কলসি দিয়ে বলছে, তোমাকে এই কলসি নিয়ে চিতার চারপাশে 3 বার পরিক্রমণ করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যাই হোক না কেন কোনোভাবেই পেছন দিকে তাকিয়ে দেখবে না। নীল পণ্ডিতজির কথা অনুযায়ী পরিক্রমা করতে থাকে এবং প্রতিবার পরিক্রমা করার পর পণ্ডিত মশাই সেই কলসিতে একটু একটু করে বড় ফুটো করতে থাকে। শেষ পরিক্রমা করার পর পণ্ডিত মশাই বলেন, এটাই শেষ পরিক্রমা, এখন তুমি কলসি পিছন দিকে ফেলে দাও। এরপর না তুমি আমার দিকে তাকাবে না ওই লাশের দিকে তাকাবে। তখনই নীল তার বাবার আওয়াজ শুনতে পায় এবং পেছন দিকে তাকিয়ে ফেলে। দেখতে পায় চিতার ওপর কমলাকান্ত নয়, সেই শুয়ে রয়েছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর তখনই পণ্ডিত নীলের পেছনে একটি ছুরি ঢুকিয়ে দেয়। নীল ঘুরে তাকালে পণ্ডিত মশাই নীলের বদলে কমলাকান্তকে দেখতে পায়। অর্থাৎ এই পরিবারের সকলে মিলে নীলকে ফাঁসিয়ে কমলাকান্ততে রূপান্তরিত করে ফেলে, যাতে কেউ বুঝতেই না পারে এখানে কি হয়েছিল। তখনই নীল পণ্ডিতের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় কামড়ে ধরে তাকে মেরে ফেলে। এই সময় মুগ্ধুলি সাদা শাড়ি পরে তারাদেবীর মতন করে সেজে আসে এবং নীলের সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, সত্যি তুমি যমরাজ, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের শাস্তি দিতে এসেছো, আমাদের ক্ষমা করে দাও। যুগ যুগ থেকে এই পরিবারের ওপর যে অভিশাপ চলছে সেই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করো। তখনই সেখানে সারা আর সিতারা চলে আসে। সিতারা মুগ্ধলিকে তার মা ভেবে চিতাতে উঠতে বলে, কিন্তু মুগ্ধলি বলে, না, যমরাজ আমাদের ক্ষমা করে দিয়েছে। আর এটা শুনেই সিতারা বলে, তাহলে এবার আমার পালা। এটা বলেই সে চাকু দিয়ে মুগ্ধলিকে মেরে ফেলে। সে যখন দেখতে পারে এটা তার মা নয় মুগ্ধলি,
তখন সে ঘাবড়ে যায়, কিন্তু একটু পরই শান্ত হয়ে নীলের গলা থেকে তারাদেবীর মঙ্গলসূত্র খুলে নিয়ে নিজের গলায় পরে নেয় এবং বলে, আমার স্বামী এবং কমলাকান্ত শেষমেশ আমাদের মিলন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই তারাদেবী নিজের ঘোমটা খুলে সেখান থেকে চলে যাচ্ছে, যেটা মুগদুলি তাকে করতে বলেছিল। সিতারা নীলকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার সময় সারাকেও বাড়ির ভেতরে যেতে বলে। তখন সারা সিতারাকে মা বলে সম্বোধন করে। তারা সকলে ঘরের ভেতরে চলে যায় এবং চিতার ওপর নীলকে শুয়ে থাকতে দেখা যায়। এখানে মুভির অনেকগুলো রহস্য খুলে যায়। চিতার ওপর নীল শুয়ে রয়েছে, তার মানে নীলের মৃত্যু হয়েছে, আর নীলের বডির ভেতর এখন কমলাকান্তের আত্মা রয়েছে। এখানে আরো আশ্চর্যের বিষয় হলো, যেহেতু তারাদেবী কোনো পুত্র সন্তানের জন্ম দিতে পারেনি, তাই কমলাকান্ত নিজের মেয়ের সাথেই অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, সারা তারাদেবীর নয়, সিতারা আর কমলাকান্তের মেয়ে। সেই জন্যই তারাদেবী নীলের মুখে সারার কথা শুনে রাগ করেছিল। পরের দিন এক পণ্ডিত সেই বাড়ির সামনে এসে হাজির হয় এবং বলে, শুনলাম এই বাড়িতে নাকি কারো মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয় সেই বাড়িতে উনুন জ্বলে না, তাই আমার কাছে যা খাবার আছে আমি আপনাদের বাড়িতে সেটা রান্না করতে চাই। এটা একদম সেই রকম যেরকম ভাবে তারাদেবীর সঙ্গে পণ্ডিত মশাইয়ের দেখা হয়েছিল। নীলকে কমলাকান্তের ঘরে আটকে রাখা হয়েছে। নীল অদ্ভুত এক আওয়াজ করে বলতে থাকে, দরজা খোলো, আমার খিদে পেয়েছে, এবং সে তার নিজের শরীর কামড়ে খাবার চেষ্টা করে। এই সময় সিতারা খাবার নিয়ে সেই ঘরে ঢুকলে নীল সিতারার গাল থেকে মাংস কামড়ে খুবলে নেয়, যেমনটা কমলাকান্ত তারাদেবীর গাল থেকে মাংস তুলে নিয়েছিল। তার মানে এখানে একটি চক্র চলছে, যেটা বারবার হতেই থাকবে। এরপর সিতারাকে দেখা যায় সে পণ্ডিত মশাইয়ের দাসী হয়ে গিয়েছে, যেমনটা তারাদেবী ছিল। পণ্ডিত মশাই বলেন, যে মহিলা তার স্বামীর সেবা করে এবং স্বামীর সাথে সহমরণে যায় সে স্বর্গে যায়। এরপর নীলকে দেখা যায় তার মুখে সেই লোহার জাল পরিয়ে বেঁধে রাখা হয়েছে। সারা নীলের খাবার নিয়ে যায় এবং তার মুখ থেকে জাল সরিয়ে তাকে ওষুধ খাইয়ে দেয়। সারা এখানে নীলের খুব যত্ন করতে শুরু করে দেয়, যেমনটা সিতারা কমলাকান্তকে করত। এখানেই মুভির সব থেকে বড় রহস্য খুলে যায়, আর এটাও প্রমাণ হয়ে যায় সারা সিতারার মেয়ে। নীলের মধ্যে থাকা কমলাকান্তের আত্মা সারাকে বলে, তোমার মা সিতারা ছোটবেলাতেই আমার হয়ে গিয়েছিল। এটা বলেই সে কাঁদতে থাকে। এরপর সারা নীলকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি কাঁদছো কেন? নীল বলে, আমাদের বংশে একটা অভিশাপ রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বংশে কোনো ছেলের জন্ম না হবে, ততদিন পর্যন্ত যুগ যুগ ধরে চলে আসা এই চক্র এভাবেই চলতে থাকবে। এখানে কিভাবে কমলাকান্ত কি অভিশাপ পেয়েছিল সেটা জানা যায়, তবে এটা জানা যায় না যে অভিশাপের ফলে কমলাকান্ত মানুষের মাংস খাবে, আর সেটা ততদিন অবধি চলবে যতদিন অবধি কমলাকান্তের কোনো ছেলে না হবে। এই চক্র থেকে তাড়াতাড়ি মুক্ত পাবার জন্য কমলাকান্ত নিজের মেয়েদের সাথেই ফিজিক্যাল রিলেশন করে সন্তানের জন্ম দিত, কিন্তু প্রতিবারই তার কন্যা সন্তানের জন্ম হয়। এরপর সারাকে দেখা যায় একটি ক্লাবে গিয়ে ছেলেদের ঝাড়ি মারছে, ঠিক যেমনটা সিতারা করত। এর মানে যুগ যুগ ধরে এইভাবেই কমলাকান্তের মেয়েরা তার ছেলেদের ধরে আনতো তার বাবার খাদ্যের যোগান দিতে। আর সিতারার নিজের গলা কাটার পরও বেঁচে ওঠার ঘটনাটি সম্ভবত সিতারা তার কালা জাদুর মাধ্যমে করেছিল। এটা সম্পূর্ণ আমার যুক্তি, কারণ এই নিয়ে সিনেমার কোথাও কিছু বলা হয়নি। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমলাকান্ত কেন অভিশাপ পেয়েছিল সেটাও জানা যায়নি। অভিশাপ পেয়েছিল তার মানে কিছু না কিছু পাপ তো করেছিল, সেটা কি হতে পারে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। কমলাকান্ত তারাদেবীর থেকে ছেলে পায়নি বলে তাদের মেয়ে সিতারাকে প্রেগনেন্ট করেছিল, কিন্তু সেখানেও ছেলের বদলে জন্ম হয় সারার। এবার সারাকেও প্রেগনেন্ট করবে, মানে এই লুপটির কোনো শেষ নেই, এইভাবে যুগ যুগ ধরে চলতেই থাকবে। তারাদেবী বুঝতে পেরেছিল এই চক্র শেষ হবার নয়, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। সে আদৌ কি তার স্ত্রী ছিল, নাকি সিতারা আর সারার মতো সেও কমলাকান্তের সন্তান ছিল, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আর পণ্ডিত মশাই তারাদেবীকে ভালোবেসে ফেলেছিল, তাই তাকে এইসব থেকে মুক্ত করে নিজের করে পেতে চেয়েছিল। মুভিটা ভীষণ কমপ্লিকেটেড আর ভীষণ স্লো। আপনি যদি স্লো সিনেমা পছন্দ করেন তাহলে এই মুভিটি অবশ্যই দেখবেন, না হলে এই এক্সপ্ল্যানেশনই যথেষ্ট। কনসেপ্ট দারুণ হলেও মুভিটার ডাইরেকশন অত ভালো ছিল না, তাই এটাকে আমি একটা এভারেজ মুভি বলবো। আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, না হলে আপনি এই জটিল সিনেমাগুলোর সঠিক এক্সপ্ল্যানেশন থেকে নিজেকে বঞ্চিত করবেন। ধন্যবাদ।